আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত বেশ কিছুদিন ধরে ধরা যাক মোটামুটি ছাত্র সংসদগুলির নির্বাচনের পরে ডাকসু নির্বাচনের সাফল্য, জাকসু নির্বাচনের সাফল্য অথবা রাকসু অথবা চাকসু এই নির্বাচনগুলির এই ছাত্র শিবিরের যে সাফল্য, সেই সাফল্যের পর ছাত্র শিবিরের যে মাদার অর্গানাইজেশন জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, তাদের নেতাদের কথাবার্তায় আচার আচরণে এক ধরনের পরিবর্তন, এটা অনেকেই লক্ষ্য করেছেন, আমি নিজেও লক্ষ্য করেছি। এবং কি যারা নাকি এই ছাত্র সংসদগুলিতে নির্বাচিত হয়েছেন, এই নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের কথাবার্তা এবং আচার আচরণও আমি এক ধরনের ঔদ্ধত্য কিন্তু খেয়াল করছি। যখন তারা জিতলেন, আমি নিজেও বলেছিলাম যে সারা দেশে জামাত যে রাজনীতি করছে তার প্রতিফলন কিছুটা হলেও এই নির্বাচনগুলোতে পড়েছে। এবং তখন এটাও প্রশ্ন ছিল, তাহলে কি ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল তার প্রভাব জাতীয় রাজনীতিতে, জামাতের রাজনীতিতে পড়বে? আমি এতে একমত হইনি, আমার মনে হয় সেটা পড়বে না। কিন্তু জামাতের নেতৃবৃন্দ সম্ভবত ধারণা করেছেন পড়বে, এবং সেটা পড়বে মনে করে তাহলে এইগুলোতে তারা নিরঙ্কুশভাবে ভূমিধস বিজয় হয়েছে। তাহলে কি সারা দেশে জাতীয় নির্বাচনে জামাতের এরকম ভূমিধস বিজয় হবে? এই প্রশ্নটা সাধারণ মানুষ অনেকভাবে বিশ্লেষণ করেছেন, কিন্তু জামাতের নেতারা কিন্তু বিশ্বাস করেছেন বলে আমার ধারণা। তাদের আচার আচরণ, কথাবার্তায় অনেকের, সবার কথা বলছি না, অনেকের মধ্যে সেরকম দেখা গেছে। অনেক শীর্ষ পর্যায়ের নেতাকে বলতে শোনা গেছে যে এবার যেরকম সুযোগটা পাওয়া গেছে এরকম সুযোগ আর আসবে না। একজনের কথা বলি, যাকে নিয়ে এই মুহূর্তে গত একদিন ধরে প্রবল আলোচনা হচ্ছে সব জায়গায়, সেটা হলো চট্টগ্রামের জামায়াতের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা মিস্টার শাহজাহান চৌধুরী। তিনি একটা কথা বলেছেন কিন্তু, যে সুযোগ এসেছে তা আর আসবে না। এর অর্থটা কি? এবার তারা যে সুযোগটা পেয়েছেন, এবার সাধারণ মানুষের মধ্যে যে চিন্তাটা কাজ করছে এরকম আর আসবে না। এটা কথা সত্য। এই কারণে আমরা গত অনেকগুলি বছর স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি, যখন থেকে বিএনপির জন্ম হয়েছে তখন থেকে দেখে আসছি যে বাংলাদেশের রাজনীতি প্রধানত ঘুরপাক খায় এই দুটো দলের মধ্যে, বিএনপি এবং আওয়ামী লীগ। কিছুদিন জাতীয় পার্টি ছিল, অল্প কিছুদিন, তারপরে জাতীয় পার্টি হারিয়ে গেছে, বিএনপি এবং আওয়ামী লীগ। এবার নানা ক্যারিকাচারের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব হয়েছে, এবং আমি মনে করি এই ক্যারিকাচারের পেছনে জামাতের ভূমিকা সবচেয়ে বেশি। এবং আমি এটাকে খুব জামাতের দিক থেকে অন্যায় মনে করবো তাও করি না, কারণ জামাতের পলিটিক্স এরকম। জামাত চেয়েছে প্রধান দুইটার একটা করে আমি সরিয়ে দিতে পারি, তাহলে আমি প্রধানদের মধ্যে একজন হয়ে যাব। জামাত এই টেকনিকে অগ্রসর হয়েছে। হয়তো সে কারণেই এই শাহজাহান চৌধুরী বলেছেন যে সুযোগ এসেছে তা আর আসবে না। এই জায়গাটাতে আমি শাহজাহান চৌধুরীর বক্তব্যটাকে একটু সমালোচনা করতে চাই। তার আসবে না কেন? আগামীবার আরও ভালোভাবে আসতে পারে। আপনি যদি ভালোভাবে কাজ করেন আগামীবার আরও ভালোভাবে আসবে। কিন্তু আপনি যদি মনে করেন যে ছলে বলে কৌশলে একবার কেবল ক্ষমতায় যেতে পারলে আর কাউকে আমরা আশেপাশে আসতেই দেব না, এমন কাজকর্ম করব যে আর ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে না, তাহলে আপনি এটা বলতে পারেন যে আর সুযোগ আসবে না। কিন্তু না আসার তো কোনো কারণ নেই। কিন্তু এটা নিয়ে নয়, শাহজাহান চৌধুরীর যে কথা নিয়ে আলোচনা হচ্ছে বেশি, সেটা হলো উনি বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে প্রশাসন ওনাদের কথায় উঠবে এবং বসবে। আমি আপনাদেরকে ওনার কিছু বক্তব্য বরং আমি পড়ে শোনাই। উনি বলেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। ভয়ঙ্কর কথা কিন্তু। একটা রাজনৈতিক দলের নেতা, সেটা সরকারি দলও নয়, এবং তারা বলে থাকে তারা সৎ লোকের শাসন কায়েম করবে, তারা বলে থাকে তারা জনগণের অধিকার দেবে, এরকম একটা আদর্শের কথা যারা প্রচার করে, সেই দলের একজন শীর্ষ পর্যায়ের নেতা যিনি এবার এমপি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি বলছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না, এর মধ্যে প্রশাসনের একটা ভূমিকা আছে। এই জন্যই
প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে এবং আমাদের কথা তারা উঠবে, তারা বসবে, আমাদের কথায় কাউকে বলবো ওকে গ্রেপ্তার করো, তাকে গ্রেপ্তার করবে, আমরা বলবো ওকে মামলা করো, ওর বিরুদ্ধে মামলা করবে। কি ভয়ঙ্কর কথা! শেখ হাসিনা তো এইভাবে দেশ চালাতে শেষ দিকে। এটা শাহজাহান চৌধুরী বলছেন, বলার আগে তো ভাবতে হয়েছে ওনাকে। আমি বলছি যে উনি ভাবলেন কিভাবে এই ধরনের কথা? এই ধরনের কথা যার চিন্তায় আসতে পারে, যার ভাবনায় আসতে পারে, তার চেয়ে বড় স্বৈরাচার আর কে হতে পারে? তো জামাতকে আসলে তাহলে তাদের যে চেহারাটা আমরা দেখি, এটা কি বাইরের চেহারা? ভেতরে কি তারা সবাই শাহজাহান চৌধুরী? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জানি না জামাত এটাকে একটু উত্তর দিবেন, এবং জামাত একটা উত্তর দিয়েছেন, কিন্তু তার আগে এই ঘটনার প্রেক্ষিতে বিএনপি কি বলেছে সেটা শুনুন। বিএনপি কিন্তু বলেছে যে চট্টগ্রাম মহানগরী বিএনপি সদস্য সচিব নাজিবুর রহমান, ঘটনা তো চট্টগ্রামে ঘটেছে, বলেছে শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয় জামায়াত নতুন করে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। তার বক্তব্যে স্পষ্ট যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না, এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এটা হলো বিএনপির বক্তব্য। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী কিন্তু কোনো হেলাফেলা করার মতো নেতা নয়। উনি এবং ওই যে বিএনপির একসময় আগের বিএনপি, এখন তো এলডিপি আর কি, যে কর্নেল অলি আহমেদ, এটা কিন্তু একই আসনের। এবং অলি আহমেদের কাছে বিএনপি যখন ক্ষমতায়, অলি আহমেদ যখন বিশাল নেতা, একসঙ্গে দুটো আসনে দাঁড়াতেন উনি বিএনপির হয়ে, তার একটা আসন কিন্তু ওনার কাছ থেকে এই শাহজাহান চৌধুরী ছিনিয়ে নিয়েছিলেন ভোটের মাধ্যমে। কাজে শাহজাহান চৌধুরী কিন্তু বড় নেতা। আমি তো মনে করি যে অলি আহমেদের রাজনৈতিক ক্যারিয়ারটাই সে শেষ করে দিয়েছে এই এক ভদ্রলোক। তো সেই শাহজাহান চৌধুরীর মতো লোক, এখন অবশ্য ওনার বয়স হয়েছে, কিন্তু তারপরে যে বক্তব্য দেখলাম ওনার বয়স্ক অবস্থায়, বয়স বোঝা যায়, কিন্তু উনি যে সিংহের মতো গর্জন করছিলেন, যে কথাগুলো উচ্চারণ করছিলেন, এগুলি ভাই আমাদের মতো সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না। উনি সেগুলি বলেছিলেন। এবং এই বক্তব্যটাকে আপনি কিভাবে নেবেন বলেন? জামাত অবশ্য নানাভাবে এটাকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। যেমন জামাতের যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চলের যিনি পরিচালক মোহাম্মদ শাহজাহান, তিনি বলেছেন যে বক্তব্যটি আমরা দেখেছি, এটা একান্তই ওনার বক্তব্য, এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামাত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এই ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি। এই যে শেষের কথাটা, যে আমাদের মতো করে ব্যবস্থা নিচ্ছি অভ্যন্তরীণভাবে, এটা হলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অপেক্ষায় থাকব আপনারা কি ব্যবস্থা নেন সেটা দেখার জন্য। আপনারা ব্যবস্থা এমন কিছু নেবেন যেন কি দৃষ্টান্ত তৈরি হয়। না হলে কিন্তু ভাই এই যে দিয়েছি নিয়েছি, ওনার কথা আমার কথা না, এগুলো মানে লোক দেখানো কথা, মানুষকে মন ভোলানোর কথা বলছেন আপনারা, এটার কোনো মানে হয় না। যাই হোক, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হলো রাজনৈতিক বক্তব্য। আসেন এবার শেষ কথা, আলোচনাটা শেষ করি এমন একটা বক্তব্য দিয়ে, যে বক্তব্যটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। জামাত কিন্তু বলছে তারা ইসলামের শাসন চায়, জামাত বলছে তারা শরিয়া শাসন চায়। কেউ বলে আবার কেউ বলে না, কেউ কেউ বলে না আমরা তো বলিনি, আবার বলে বলছি, এরকম কথাবার্তা বলে। আবার জামাতের অনেক খুচরা নেতা এমনও বলছে যে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জামাতকে ভোট দেন, জামাতকে ভোট দিলে পরে জান্নাতের টিকিট কাটতে পারবেন, এগুলো বলা হয়ে থাকে, নানা রকম কথা বলা হয়। কিন্তু শাহজাহান চৌধুরী যে কথাটা বললেন সেটা বলে আমি আমার আলোচনা শেষ করব। উনি কি বলেছেন? আমি ওনার ভিডিও দেখেছি, শুনেছি, আমার একটা সন্দেহ হচ্ছিল এই কথা উনি বলতে পারেন কীভাবে, কিন্তু আমি ভিডিওতে সেটা কনফার্ম করলাম। উনি বলেছেন যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নেবেন। এই কথাটা শাহজাহান চৌধুরী কী করে বলেন? ওনার মতো একজন, ওনার লেবাসে, ওনার চেহারায় সব দিকে তো মনে হচ্ছে উনি খুব একজন ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তো উনি কী করে এই কথাটা বললেন? আল্লাহ কী সিদ্ধান্ত নিয়েছেন আপনি শাহজাহান চৌধুরী কী করে জানলেন? কীভাবে ভাই বুঝান তো আপনি আমারে। আপনি বলতে পারেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন? ঠিক আছে, আমি ধরে নিলাম আপনি জানেন, আপনি এতই আপনি মানে কামেল লোক যে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে, আল্লাহ আপনাকে বলেছেন অথবা শুনেছেন অথবা ভেবেছেন, হতে পারে। ধরা যাক কথার কথা জামাত ক্ষমতায় গেল না, তাহলে যারা আপনার এই কথাগুলো শুনলো
তারা কি মনে করলো? যারা বিশ্বাস করলো তারা কি ভাবলো? তখন তো তারা ভাববে আপনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে জামাতকে ক্ষমতা নেবে, জামাত তো ক্ষমতায় গেল না, তাহলে আল্লাহর সিদ্ধান্তে কোনো কাজ হয় না? আপনার আল্লাহকে নিয়ে কোথায় ঠেকাই দিলেন রে ভাই? এটা কোনো সেন্সিবল কথা আপনি বলেছেন? অথবা যদি আল্লাহর প্রতি সন্দেহ নাও করে, ওটা করা উচিত হবে না, ওটা একদম ভয়ঙ্কর অন্যায় হবে, কবিরা গুনাহ হবে। ঠিক আছে, ধরলাম ওটা করলো না, কিন্তু যারা নাকি অন্য ধর্মের লোক, যারা নাস্তিক টাইপের লোক, তারা কীভাবে আপনাকে মূল্যায়ন করে, আপনার নামে কীভাবে বলবে এবং আল্লাহর কথা কীভাবে বলবে? অথবা ধরা যাক, ওটাও ধরলাম না, তাহলে আপনি যে কথাটা বললেন আপনার কথা আগামী থেকে বিশ্বাস করবে? আপনার দলের কথা কেউ বিশ্বাস করবে? এরা তো এগুলি বলে। তো কথা বলার সময় খেয়াল রাখবেন না। কেউ কেউ হয়তো বলবেন যে ওনার বয়স হয়েছে এবং হয়তো এই কারণে ওনার মানে স্থিরতা নাই, অথবা ওনার মানে আপনার ওই আগের মতো গুছিয়ে কথা বলতে পারেন না, ভাবনাগুলো হয়ে প্রকাশ করতে পারেন না বয়সজনিত কারণে। এটা বলতে পারেন, এটা ভালো যুক্তি। যদি সেই যুক্তি হয় তাহলে তো ওনাকে আপনার প্রার্থী করা ঠিক হয় নাই। এরকম এলোমেলো লোককে আপনার প্রার্থী করবেন কেন? এই প্রশ্নের কী জবাব দেবেন? আমি এইগুলির ক্ষেত্রে জামাতে ইসলামের একটা বক্তব্য আশা করি যে ওনারা বলবেন যে আসলে কি হচ্ছে, এবং সেই সঙ্গে এটাও বলছি যারা ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন তাদেরকে উনি সংযত হতে বলবেন। কয়েকদিন আগে দেখলাম, খুব সুনাম শুনেছিলাম এই ছেলেটার, এই সাদিক কায়েম, খুব ভদ্রলোক, শুনেছিলাম তার যে উত্তেজিত বক্তব্য শুনলাম যে কোন কোন টিচারকে থাকতে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে। ভাই, হু আর ইউ বের করে দেওয়ার? আপনি কে? কে আপনি? 2 বছর পরে আপনি এই সংসদের মেয়াদ চলে গেল, আপনি পাবলিক, আপনি কে রে ভাই? আপনি একজন টিচারকে বের করে দিবেন সে ভিন্ন মত ধারণ করে বলে, ভিন্ন মত পোষণ করে বলে, ফ্যাসিবাদের পক্ষে কোন স্বাক্ষর দিয়েছে? আরে ফ্যাসিবাদের পক্ষে তো আপনিও ছিলেন কয়েকদিন আগে, কিছুদিন আগে তো ফ্যাসিবাদের পক্ষে আপনিও ছিলেন। আপনি ছিলেন না? আপনি ছবি দেখি নাই, আপনার সাধারণ সম্পাদক দেখি নাই, ছাত্রলীগের কোন কমিটিতে ছিলেন না আপনারা? তাহলে ওই লোক কোন লোক আপনার কোন কারণে প্রেসারে পড়ে না, কোন কারণে কোন ফ্যাসিবাদের পক্ষে কোন সিগনেচার করেছে, এই জন্য তাকে বের করে দেবেন? এরকম বহু লোক আছে ভাই। বাংলাদেশে কোন লোকটা ছিল না ওই সময়ে হঠাৎ করে বিপ্লবী হয়ে গেছেন ভাই, যেটা ভোট পেয়ে মাথা খারাপ হয়ে গেছে? এরকম বহু লোক দেখছি, ভোট পাওয়ার পরে হারাই গেছে ভাই। বহু নেতা দেখা হয়ে গেছে। নিজেকে সংযত করেন, যে সুনামটা আপনার শুনেছিলাম সেটা কন্টিনিউ করার চেষ্টা করেন। বিনয়ীর অভিনয় বেশি দিন করা যায় না, প্রকৃত চেহারাটা বের হয়ে যায়। সেই চেহারাটা, নিজের চারিত্রিক বৈশিষ্ট্য যদি পরিবর্তন করতে না পারেন, সেই চেহারাটা বেশি দিন ঢেকে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, আমি আশা করব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা ছাত্র নেতৃবৃন্দ যারাই যেখানে আছেন, সংযত হওয়ার চেষ্টা করেন, ভাবার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে মানুষকে মানে একটা মুখোশের মাধ্যমে মানুষকে আড়াল করে বেশি দিন থাকা যায় না, প্রকৃত সত্যটা বের হয়ে যায়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।